আমন্ত্রণ ওয়ার্ল্ড নিউজ টুডেতে। সাথে আছি আমি সামিয়া সেহের সালম। শুরুতেই আজকের শিরোনাম। গ্রিনল্যান্ডের দখল পেতে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউরোপের সঙ্গে ফের বাণিজ্য যুদ্ধ শুরুর শঙ্কা। রাশিয়ার কামচাটকায় রেকর্ড পরিমাণ তুষারপাত, বরফে ঢেকে গেছে পথঘাট, যানবাহন সহ আবাসিক ভবনও। দর্শক, শুনছিলাম শিরোনাম, এবারে বিস্তারিত। মিত্র ইউরোপের মুখোমুখি যুক্তরাষ্ট্র। দেশগুলোর সম্মিলিত প্রতিরোধ সত্ত্বেও ট্যারিফ বাস্তবায়নের ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এনবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে গ্রিনল্যান্ড নিয়ে না ভেবে ইউরোপকে রুশ ইউক্রেন যুদ্ধে মনোযোগ দিতে বলেন মার্কিন প্রেসিডেন্ট। ক্ষমতা, প্রভাব আর আধিপত্যের লড়াইয়ে মিত্র ইউরোপের মুখোমুখি যুক্তরাষ্ট্র। ইউরোপের সম্মিলিত প্রতিরোধ সত্ত্বেও নিজের সিদ্ধান্তে অটল প্রেসিডেন্ট ট্রাম্প। সোমবার এনবিসি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, শুল্ক হুমকি শতভাগ বাস্তবায়নের পথেই হাঁটছে ওয়াশিংটন। 67%, that's tariffs charged to the USA. তবে গ্রিনল্যান্ডে সামরিক শক্তি প্রয়োগের বিষয়ে মন্তব্য করতে রাজি হননি। এ সময় গ্রিনল্যান্ড নিয়ে না ভেবে ইউরোপকে রুশ ইউক্রেন যুদ্ধের দিকে মনোযোগ দিতে বলেন ট্রাম্প। সাক্ষাৎকারে ইচ্ছাকৃতভাবে নোবেল পুরস্কার থেকে বঞ্চিত করার জন্য নরওয়েকে দোষারোপ করেন রিপাবলিকান এই নেতা। এর আগে বিশ্বজুড়ে 8টি যুদ্ধ থামানোর পরও নোবেল শান্তি পুরস্কার না পাওয়ায় নরওয়ের প্রধানমন্ত্রীকে পাঠানো এক চিঠিতে নিজের ক্ষোভ ঝাড়েন ট্রাম্প। বলেন, আর বিশ্ব শান্তির তোয়াক্কা করছেন না তিনি। এদিকে গ্রিনল্যান্ড ইস্যুতে যুক্তরাষ্ট্রের বারবার হুমকির বিপরীতে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে ডেনমার্ক ও গ্রিনল্যান্ড। অপারেশন আর্কটিক এন্ডুরেন্স নামের বহুজাতিক সামরিক মহড়ায় অংশ নিতে এরই মধ্যে আরও সেনা গ্রিনল্যান্ডে পাঠিয়েছে ডেনমার্ক। সামাজিক মাধ্যম ফেসবুকের এক বার্তায় গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী জেন্স ফ্রেডেরিক নিয়েলসন জানান, ইইউ দেশের ওপর মার্কিন শুল্কের হুমকি গ্রিনল্যান্ডের নিজস্ব ভবিষ্যৎ নির্ধারণের অধিকারকে ক্ষুণ্ণ করতে পারবে না। সেই সঙ্গে আন্তর্জাতিক আইন মেনে আলোচনার পথ খোলা রাখার কথাও জানান তিনি। এদিকে ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী লার্স লোকে রাসমুসেনের কড়া বার্তা, যুক্তরাষ্ট্র কোনোভাবেই সীমা অতিক্রম করতে পারে না। আন্তর্জাতিক আইনে বিশ্বাসী আমাদের সকল পক্ষের উচিত ট্রাম্পকে বোঝানো যে আপনি এই পথে হাঁটতে পারেন না। আমাদের উপর চাপ প্রয়োগ কোনো কাজে আসবে না। আমরা যুক্তরাষ্ট্রের সাথে আলোচনায় বসতেও প্রস্তুত। দুই দেশের চলমান উত্তেজনার মধ্যেই বৃহস্পতিবার ব্রাসেলসে একটি সম্মেলন ডেকেছে ইউরোপীয় ইউনিয়নের নেতারা, যেখানে মার্কিন আমদানির ওপর 93 বিলিয়ন ইউরোর শুল্ক প্যাকেজ অন্তর্ভুক্তের বিষয়ে আলোচনা হতে পারে। পাশাপাশি জোটের শক্তিশালী আইনি ব্যবস্থা, অ্যান্টি কোয়ারশন ইনস্ট্রুমেন্ট চালু করার মতো বিকল্পও আছে টেবিলে। নাসরিন আক্তার, চ্যানেল 24। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতার মসনদে বসার 1 বছর, আরও 3 বছর মার্কিন প্রেসিডেন্টের দায়িত্বে থাকবেন তিনি। তবে এই অল্প সময়ে ট্রাম্প বিশ্বকে দেখিয়েছেন, ক্ষমতার দাপট থাকলে আন্তর্জাতিক আইনের তোয়াক্কা কিংবা কংগ্রেসের অনুমতির প্রয়োজন হয় না। যুদ্ধবন্ধের বুলি আওড়ালেও ইরানে পরমাণু স্থাপনাতে মার্কিন হামলা তারই নজির। আন্তর্জাতিক আইন, পররাষ্ট্রনীতি, নিজ দলের আইন প্রণেতাদের অসন্তোষ, কোনো কিছুই যাকে থামাতে পারেনি তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ক্ষমতা গ্রহণের এই 1 বছরে ট্রাম্পের নির্বাহী ক্ষমতার ব্যবহার এমন মাত্রায় পৌঁছেছে যা ইতিহাসবিদদের কাছে 1930-এর দশকের পর সবচেয়ে আক্রমণাত্মক। কংগ্রেসকে পাশ কাটিয়ে নির্বাহী আদেশ, জরুরি ঘোষণা আর সরাসরি সামরিক সিদ্ধান্তে ট্রাম্প প্রশাসন বদলে দিয়েছে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ ও বিশ্ব রাজনীতির চিত্রপট। 1 বছরে মার্কিন শুল্ক ঝড়ে শুরু হয়েছে বাণিজ্য যুদ্ধ। চীন, রাশিয়া, ইরানকে ছাপিয়ে এবার নিজ গণ্ডিতেও শুল্কের আগুন জ্বালিয়েছেন ট্রাম্প। ছাড় দেননি কানাডার মতো মিত্র দেশকেও। গ্রিনল্যান্ড দখলকে কেন্দ্র করে ট্রাম্পের কড়া শুল্কের খড়গ পড়েছে ইউরোপের 8 দেশেও। এই 1 বছরে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা থেকে শুরু করে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে তুলে এনে যুক্তরাষ্ট্রের আদালতে বিচারের মুখোমুখি করার মতো দৃশ্যের সাক্ষী হয়েছে বিশ্ব। খনি সমৃদ্ধ গ্রিনল্যান্ডের দিকেও এখন নজর যুক্তরাষ্ট্রের। দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই নির্বাহী আদেশে অভিবাসন নীতিতে কড়াকড়ি আরোপ করেন ট্রাম্প। 1 বছরে 1 লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। আর 2026-এর শুরুতেই 75টি দেশের ভিসা স্থগিতের সিদ্ধান্তে দুশ্চিন্তায় যুক্তরাষ্ট্রে পাড়ি জমাতে ইচ্ছুক বহু মানুষ।
দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হয়ে আমেরিকা ফার্স্ট নীতি বাস্তবায়নে রাষ্ট্র পরিচালনার চিরাচরিত পদ্ধতিগুলো ভেঙে একলা চলনীতিতে হেঁটেছেন ট্রাম্প। এ ধারাবাহিকতায় জাতিসংঘের ৩১টি সহ ৬৬টি সংস্থা থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। বিশ্বের যুদ্ধ বন্ধ করে শান্তি প্রতিষ্ঠার বার্তা দিয়ে ক্ষমতার মসনদে বসলেও গাজা ইউক্রেনের মতো বড় বড় যুদ্ধ থামাতে ব্যর্থ ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্রের অভ্যন্তরেও ট্রাম্প প্রশাসনের নানা পদক্ষেপে বেড়েছে অসন্তোষ। ফেডারেল সরকারের আকার ছোট করে একাধিক সংস্থা ভেঙে দিয়েছেন তিনি। অবৈধ অভিবাসীদের ধরপাকড় ও বহিষ্কার, ডেমোক্রেট শাসিত শহরে ন্যাশনাল গার্ড মোতায়েনের মতো সিদ্ধান্ত জনমনে বাড়িয়েছে আতঙ্ক। নানা আলোচনা সত্ত্বেও যুক্তরাষ্ট্রের অর্থনীতি ইতিহাসের সবচেয়ে শক্তিশালী অবস্থায় আছে এমন দাবি ট্রাম্পের। তবে বাস্তবে মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় নিয়ে সাধারণ মানুষের উদ্বেগ বেড়েছে। সর্বশেষ রয়টার্স ইপসোস জরিপ অনুযায়ী ৫৮% আমেরিকান ট্রাম্পের কর্মকাণ্ডে অসন্তুষ্ট। ট্রাম্পের মেয়াদ শেষ হতে হতে বিশ্ব যে ঠিক কোন চেহারে নেবে সেই ভাবনায় এখন পৃথিবী জুড়ে। রাখি জেসমিন, চ্যানেল 24। ৬০ বছরের মধ্যে ভয়াবহ তুষারপাতে বিপর্যস্ত রাশিয়ার কামচাটকা। কয়েক ফুট বরফের নিচে চাপা পড়ে আছে রাস্তাঘাট, যানবাহন। তুষার সরানোর উপায় না থাকায় সুড়ঙ্গ খুঁড়ে ঘর থেকে বের হচ্ছে মানুষ। তুষারপাতে এ পর্যন্ত ২ জনের প্রাণহানির খবর মিলেছে। বাড়ির সামনে জমেছে তুষারপাত। বরফের স্তূপ এত উঁচু যে ছোটখাটো পাহাড় বললে ভুল হবে না। আর এই বরফ না কাটলে বের হওয়ার উপায় নেই। তাই ঘর থেকে বের হতে তুষারের স্তূপ কেটে তৈরি করা হচ্ছে সুড়ঙ্গ। রাশিয়ার দূরপ্রাচ্যের কামচাটকা উপদ্বীপের বাসিন্দাদের বর্তমান অবস্থা এমনই। ৬০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ তুষারপাতের সাথে লড়ছেন এই উপদ্বীপের বাসিন্দারা। তুষার জমে তৈরি হয়েছে কয়েক মিটার উঁচু স্তূপ, বন্ধ হয়ে গেছে বহু ঘরবাড়ির প্রবেশপথ, তুষারের নিচে চাপা পড়েছে অসংখ্য গাড়ি, রাস্তাঘাটেও জমেছে তুষারের স্তূপ। ফলে স্বাভাবিক যান চলাচলে পোহাতে হচ্ছে দুর্ভোগ। আমি আপনাদেরকে তুষারপাত কতটা উঁচু স্তরে জমেছে তা দেখাতে চাই। আমার গাড়ি জমে থাকা তুষারে চাপা পড়েছে। আশেপাশে কোথাও আছে, খুঁজে দেখতে হবে। ভারী তুষারপাতে কামচাটকার রাজধানী পেট্রোপাভলভস্ক কামচাটস্কিতে সড়কের অবস্থা হয়ে উঠেছে অত্যন্ত বিপজ্জনক, যাতে প্রতিনিয়তই বাড়ছে দুর্ঘটনার সংখ্যা। প্রধান প্রধান সড়কগুলো থেকে তুষারপাতের স্তূপ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার নির্দেশ দিয়েছেন কামচাটকার গভর্নর। পরিস্থিতি স্বাভাবিক হলে দ্রুত সময়ের মধ্যে স্কুল খুলে দেওয়ার নির্দেশও দিয়েছেন তিনি। এর আগে কামচাটকার রাজধানীতে জরুরি অবস্থা ঘোষণা করে নগর কর্তৃপক্ষ। রাশিয়ার আবহাওয়া কেন্দ্রগুলো তথ্য বলছে, জানুয়ারির প্রথমার্ধেই কিছু এলাকায় প্রায় ৬.৫ ফুট তুষারপাত হয়েছে। এর আগে ডিসেম্বরে ১২ ফুট তুষারপাত রেকর্ড করা হয়। রাখি জেসমিন, চ্যানেল 24। ফিলিস্তিনি টেকনোক্রেটিক কমিটির কাছে প্রশাসনিক ক্ষমতা হস্তান্তরে পুরোপুরি প্রস্তুত হামাস। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে গাজার সরকারি গণমাধ্যম দপ্তর। এতে বলা হয়, সুশৃঙ্খল ও নির্বিঘ্নে ক্ষমতা হস্তান্তর করতে চায় হামাস, যাতে সরকারি কর্মচারীদের অধিকার সুরক্ষিত থাকে ও সাধারণ মানুষের প্রয়োজনীয় সেবা অব্যাহত থাকে। গাজা শান্তি চুক্তির দ্বিতীয় ধাপের অংশ হিসেবে ক্ষমতা হস্তান্তরের সিদ্ধান্ত নিতে যাচ্ছে হামাস। বিবৃতিতে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার উপরও জোর দেয় গাজার গণমাধ্যম দপ্তর। এদিকে সাময়িকভাবে যুদ্ধ পরবর্তী গাজা পরিচালনার জন্য গঠিত ১৫ সদস্যের টেকনোক্রেটিক কমিটি এরই মধ্যে কাজ শুরু করেছে। গত শুক্রবার এ বিষয়ে কায়রো বৈঠক করেছেন সংশ্লিষ্টরা। বৈঠকে গাজার মানবিক বিষয়গুলো অগ্রাধিকার দেওয়া হয়। স্পেনের দক্ষিণাঞ্চলে ২ ট্রেনের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০ জনে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আরও ১২ জন। এছাড়া নিখোঁজ রয়েছেন আরও ৪৩ জন। এ ঘটনায় রেল লাইনের একটি ভাঙা সংযোগস্থল খুঁজে পেয়েছে বিশেষজ্ঞ দল, যা ফিশ প্লেট নামে পরিচিত। এদিকে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি ঘটনার কারণ অনুসন্ধানে নিয়োজিত কমিশন অফ ইনভেস্টিগেশন অফ রেল অ্যাক্সিডেন্টস CIAF। রোববার স্থানীয় সময় সন্ধ্যায় কর্দোবা শহরের কাছে আদামোজ এলাকায় মালাগা থেকে মাদ্রিদগামী একটি দ্রুতগতির ট্রেন লাইনচ্যুত হয়ে পাশের লাইনে পড়ে গেলে বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রেনের সাথে সংঘর্ষ হয়। এতে 2 ট্রেনই লাইনচ্যুত হয়ে বহু হতাহত হন। চিলির দক্ষিণাঞ্চলে ভয়াবহ দাবানলে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১৯ জনে। আরও ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন দেশটির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিচ।
সবচেয়ে বেশি প্রাণহানির শিকার ছোট উপকূলীয় শহর পেনকো। ধ্বংস হয়ে গেছে শত শত বাড়িঘর। আগুনের কবল থেকে বাঁচাতে সরিয়ে নেওয়া হয়েছে বহু বাসিন্দাকে। এরই মধ্যে পুড়ে ছাই ৩৫,০০০ হেক্টর জমি। প্রবল বাতাস আর গ্রীষ্মকালীন তাপদাহের ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে, ফলে কাজ ব্যাহত হচ্ছে দমকল বাহিনীর। এদিকে তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছানোর আশঙ্কা থেকে জারি রয়েছে জরুরি সতর্কতা। চিলির বন বিভাগ জানায় দেশ জুড়ে প্রায় ৩৪টি দাবানল ছড়িয়ে গেছে। প্রাণহানি বাড়তে থাকায় নিউব্লে ও বিওবিও অঞ্চলে জরুরি অবস্থা ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট গেব্রিয়েল বোরিচ। বিশ্ব অর্থনীতির আড়ালে তৈরি হচ্ছে এক গভীর ফাঁক। অল্প কিছু মানুষের হাতে পাহাড় সম সম্পদ আর কোটি কোটি মানুষের জীবনে ন্যূনতম নিরাপত্তার অভাব। অক্সফামের সর্বশেষ প্রতিবেদন বলছে, প্রযুক্তি ও ক্ষমতার মেলবন্ধনে ধনীদের সম্পদ বাড়ছে নজিরবিহীন গতিতে। একই সঙ্গে কেন্দ্রীভূত হচ্ছে রাজনৈতিক প্রভাবও। এই অসমতা শুধু পকেট নয়, প্রশ্ন তুলছে গণতন্ত্র, নাগরিক অধিকার ও ভবিষ্যৎ স্থিতিশীলতা নিয়েও। বিশ্বজুড়ে আরও তীব্র আকার নিচ্ছে ধনীদের সাথে সাধারণ মানুষের ব্যবধান। আন্তর্জাতিক দাতব্য সংস্থা অক্সফামের সর্বশেষ প্রতিবেদনে উঠে এসেছে ২০২৫ সালে বৈশ্বিক বিলিয়নিয়ারদের মোট সম্পদ বেড়ে দাঁড়িয়েছে $18.3 ট্রিলিয়ন, যা ইতিহাসের সর্বোচ্চ। এক বছরে এই সম্পদ বৃদ্ধি পেয়েছে 16%, যা আগের 5 বছরের গড় বৃদ্ধির হারের তুলনায় প্রায় 3 গুণ দ্রুত। ২০২০ সালের পর থেকে বিলিয়নিয়ারদের সম্পদ মোটের ওপর বেড়েছে 81%। এই বিপুল সম্পদ বৃদ্ধির সময়ই বিশ্বের বাস্তব চিত্র একেবারে ভিন্ন। প্রতি 4 জন মানুষের একজন নিয়মিত খাবার জোগাড় করতে পারছেন না। প্রায় অর্ধেক বৈশ্বিক জনসংখ্যা দারিদ্র্যসীমার মধ্যে বসবাস করছে। অক্সফামের হিসাব অনুযায়ী শুধু গত বছরই বিলিয়নিয়ারদের সম্পদ বেড়েছে প্রায় $2.5 ট্রিলিয়ন, যা বিশ্বের দরিদ্রতম 4.1 বিলিয়ন মানুষের মোট সম্পদের সমান। প্রথমবারের মতো বিশ্বে বিলিয়নিয়ারদের সংখ্যা ৩,০০০ ছাড়িয়েছে। একই সময়ে প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক কোম্পানির শেয়ারের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ধনীদের জন্য আরও বড় মুনাফা তৈরি করেছে। এই প্রেক্ষাপটে টেসলা ও স্পেসএক্স প্রধান ইলন মাস্ক বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে $500 বিলিয়ন বেশি নিট সম্পদের মালিক হয়েছেন। অক্সফাম বলছে, সম্পদের এই বিস্তার শুধু অর্থনৈতিক নয়, রাজনৈতিক ক্ষমতার ক্ষেত্রেও বিপজ্জনক কেন্দ্রীয়করণ তৈরি করেছে। সাধারণ নাগরিকদের তুলনায় বিলিয়নিয়াররা প্রায় 4000 গুণ বেশি সম্ভাবনায় রাজনৈতিক পদে পৌঁছান। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, অতি ধনীদের এই প্রভাব বিশ্বজুড়ে গণতান্ত্রিক স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে উঠছে। একই সাথে বহু দেশে অর্থনৈতিক বৈষম্যের সাথে রাজনৈতিক অধিকার ও নাগরিক স্বাধীনতাও সংকুচিত হচ্ছে। দারিদ্র্য ও বৈষম্যে ক্ষুব্ধ মানুষ রাস্তায় নামলেও অনেক ক্ষেত্রে কঠোর আইন ও কর্তৃত্ববাদী ব্যবস্থায় আন্দোলন দমন করা হচ্ছে। অক্সফাম সতর্ক করেছে, এতে বিশ্বব্যাপী রাজনৈতিক সংকট গভীর হচ্ছে এবং গণমাধ্যমেও অতিধনীদের একচেটিয়া প্রভাব বাড়ছে। বৈষম্য কমাতে উচ্চ কর, লবিং নিয়ন্ত্রণ ও অর্থ রাজনীতির পৃথকীকরণের আহ্বান জানিয়েছে সংস্থাটি। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24। বন্ডাই সমুদ্র সৈকতে হামলার 1 মাস পর এবার বন্দুক আইন কঠোর করতে অস্ট্রেলিয়ার সংসদে ভোটাভুটি হয়েছে। মঙ্গলবার রক্ষণশীলদের বিরোধিতা সত্ত্বেও নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে 96-45 ভোটে বিলটি পাশ হয়। এটি এখন সিনেটে যাবে, যেখানে গ্রিনস পার্টির সমর্থনে বিলটি চূড়ান্তভাবে পাশ হবে বলে আশা করা হচ্ছে। নতুন এই বিলের আওতায় বন্দুক কেনাবেচা বা লাইসেন্সের ক্ষেত্রে যাচাই করা হবে ব্যাকগ্রাউন্ড। 1996 সালে পোর্ট আর্থার গণহত্যার পর এটি দেশটির সবচেয়ে কঠোর বন্দুক নিয়ন্ত্রণ ব্যবস্থা। গেল বছর ডিসেম্বরে সিডনির বন্ডাই বিচে বন্দুকধারীর গুলিতে প্রাণ হারান অন্তত 15 জন। এর পরপরই বন্দুক আইনে কড়াকড়ি আরোপের কথা জানায় এলবানিজ প্রশাসন। এই ছিল আজকের ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডে। বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদ ও বিশ্লেষণ জানতে একই সময় চোখ রাখুন চ্যানেল 24 এর পর্দায়। এছাড়াও দেখতে পারেন ফেসবুক এবং ইউটিউবে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।